বিমল, বিমল, পেছনে কারা আসছে দেখো। ও ও কারা গান গাইছে? নৌকাখানা তীরের দিকে নিয়ে চলো কুমার। কারা ও গান গাইছে সেটা না চেনা ফেরা হবে না। সুন্দরবাবু তার অটোমেটিক বন্দুক তুললেন। এক সেকেন্ডের মধ্যে সে সাংঘাতিক আধুনিক মরণাস্ত্রের গর্ভ থেকে বেরিয়ে হুড় হুড় করে বয়ে গেল অনেকগুলি গুলি। কিন্তু মুহূর্তের মধ্যে সমুদ্রের বুকে ভাসান্ত সেই আশ্চর্য জীবিত বা মৃতদেহটা জলের তলে অদৃশ্য হলো। সুন্দরবাবু তখন বললেন, ব্যাটার গান নিশ্চয়ই এতক্ষণে ঝাঁঝরা হয়ে গিয়েছে। জয়ন্ত বলল, হ্যাঁ, আমারও বোধ হয় গুলি লাগবার আগেই ও আপদটা সমুদ্রেই ডুবে মরেছে। বিমল বলল, হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হয় তাই। কুমার বলল, মরাটা খালি জ্যান্তই নয়, বেজায় ধূর্ত। মানিক বলল, ও হয়তো এখন ডুব সাঁতার দিচ্ছে। এরপর রামহরি বলল, রাম 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 রাম, পেশাজকে খাটিয়ে ভালো কাজ হলো নি। সুন্দরবাবু তখন বললেন, আরে অমরি বলো আর জ্যান্ত মরাই বলো আর পিশাচি বলো, এই অটোমেটিক বন্দুকের কাছে কোনো বাবাজির কোনো ওস্তাদি খাটবেই না। এতক্ষণে ব্যাটার দেহ ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে অতলে। কিন্তু সুন্দরবাবুর মুখের কথা শেষ হতে না হতে সেই দেহটা আবার হুশ করে ভেসে উঠল। তার মুখে ভয়ের বা রাগের কোনো চিহ্ন মাত্র নেই। তার ভাবহীন ও অপলক দৃষ্টি সেই আগের মতোই বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে জাহাজের দিকে। এই দৃশ্য দেখে রামহরি সেখানে আর এক মুহূর্ত রইল না। বিমল তখন হাসতে হাসতে বলল, ও সুন্দরবাবু, এখন আপনার কি মত? দেখছেন তো মরাটা এখনো বেঁচে আছে। প্রথমটা সুন্দরবাবু হতভম্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরই সে ভাব সামলে নিয়ে বললেন, হ্যাঁ তো বাপু, তাহলে আমার ঠিক লাগেনি। যাই হোক, রসু, এইবারে দেখাচ্ছি মজা। আরে, এ তো বন্দুক তুললে ডুব মারে এমন ধরিবাজ মরা তো দেখিনি হে। ঠিক আছে, একবার উঠুক না, যাবে আর কোথায়। আমার সঙ্গে কোনো চালাকি খাটবে না বাবা। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু দেহটা আর ভেসে উঠল না। সুন্দরবাবু তার প্রস্তুত বন্দুক নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর বললেন, না না, হতভাগা গুলি খেতে রাজি নয়, সরে পড়েছে প্রাণ বাঁচানোর জন্য। এইদিকে জয়ন্তের মুখ গম্ভীর। সে চিন্তিতভাবে বলল, আজকে যা দেখলুম তা লোকের কাছে বললে আমাদের পাগলই ভাববে, ঠাট্টাও করবে। বিমলবাবু, জানি না অমৃতদ্বীপ কেমন ঠাই, কিন্তু সেখানে যারা বাস করে তাদের চেহারা কি ওই ভাসান্ত দেহটার মতো? বিমল বলল, সে কথা তো আমিও জানি না। মানিক বলল, যাই বলো তোমরা, আমার কিন্তু এবার কেমন ভয় ভয় করছে। কুমার বলল, কি বললে? ভয়? ভয়কে আমরা চিনি না, ভয় আমাদের কাছে আসতে ভয় পাই। মানিক একটু হেসে বলল, আহা, আরে না না কুমার বাবু, আমিও ভীরু নই। আসলে এমন আজগুবি ভুতুরে দৃশ্য দেখে আমার বুকটা কেমন ছনাৎ ছনাৎ করে, কিন্তু সেটা হচ্ছে মানুষের কুসংস্কারের দোষ। আমাকে কাপুরুষ ভাববেন না, দরকার হলে আমি ভূত প্রেত দৈত্য দানবের সঙ্গে হাতাহাতি করতে রাজি আছি। আমি তখনই কুমার বাধা দিয়ে মানিকের একখানা হাতকে চেপে ধরে বলল, আমি মাপ চাইছি মানিকবাবু, আমি আপনাকে কাপুরুষ মনে করি না। সুন্দরবাবু তখন বললেন, তা কুমার বাবু, আপনি আমাকে ভীতুই ভাবুন আর কাপুরুষই ভাবুন, আমি কিন্তু একটা স্পষ্ট কথা বলতে চাই। আরে বলুন না, স্পষ্ট কথা তো আমি শুনতে ভালোবাসি। হ্যাঁ, কথা হলো গিয়ে, আমি কিন্তু আর ওই অমৃতদ্বীপে গিয়ে অমরলতার খোঁজ টোজ করতে পারবো না। করবেন না? না না না, নিশ্চয়ই না। আমি অমর হতে চাই না, অমরলতার খোঁজ তো দূরের কথা,
আমি আপনাদের দ্বীপের মাটি পর্যন্ত মারাতে রাজি নই। কেন সুন্দরবাবু? জয়ন্তর কথাটা আমার মনে লেগেছে। অমৃত দ্বীপে যারা থাকে নিশ্চয়ই তারাও হচ্ছে জ্যান্ত মরা। মরা যেখানে জ্যান্ত হয় সে দেশে আমি ঘৃণা করি। থু থু, আমি জাহাজ থেকে নামবো না। আচ্ছা, তবে তারা যদি জাহাজে উঠে আপনার সঙ্গে ভাব করতে আসে তখন? কি বললে? আমার সাথে ভাব করতে আসবে? হ্যাঁ, আসুন না, আমার হাতে বন্দুক আছে কি জন্যে। কিন্তু যেতে দিন তো ওসব কথা। এখন কেবিনের ভেতরে চলুন, খিদের চোটে আমার পেট চঁচো করছে। মানিক তখন বলল, এই দেখুন, এইটুকুই হচ্ছে আমাদের সুন্দরবাবুর মস্ত বিশেষত্ব। হাজার ভয় পেলেও উনি খিদে ভোলেন না। হয়তো দেখবেন মৃত্যুকালে উনি অন্তত 1 ডজন লুচি আর একটা গোটা ফাউন রোস্ট খেতে চাইবেন। সুন্দরবাবু তখনই খ্যাঁক করে উঠে বললেন, মানে ফের ফের তুমি ফ্যাচ ফ্যাচ করছো তো? লিটল ম্যাজিস্ট্রিক জল কেটে সমুদ্রের নীল বুকে সাদা ফেনার উচ্ছ্বাস রচনা করতে করতে এগিয়ে চলেছে। মেঘশূন্য নীলাকাশ থেকে ঝরে পড়েছে পরিপূর্ণ রৌদ্র। ক্রমে ক্রমে রোদের আঁচ কমিয়ে এলো। সূর্যের রাঙা মুখ পশ্চিমে আকাশে ঢলে পড়ল। কুমার ডেকের ওপরে এসে দেখল পূর্ব দিকে তাকিয়ে বিমল চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তার কাছে গিয়ে সে বলল, কি শুনছো বিমল? মহাসাগরের সঙ্গীত? আমি কিছুই শুনছি না ভাই। আমি এখন পূর্ব দিকে একটা দৃশ্য দেখবার চেষ্টা করছি। সূর্যাস্তের তো বেশি দেরি নেই। এখন তো রঙিন দৃশ্যপট খুলবে পশ্চিম দিকে। আজ প্রতিপদ চাঁদও আসবে খানিক পরে। তবে ওই দিকে তুমি কি দেখবার আশা করো? যে আশায় এত দূর এসেছি। কুমার, এইমাত্র দূরবীনে দেখলুম পূর্ব দিকে একটি পাহাড়ে ঘেরা দ্বীপকে। তার একদিকে রয়েছে পাশাপাশি 5টি শিখর। আমি সেই দিকেই তাকিয়ে আছি। খালি চোখে ওকে দেখা যাচ্ছে, কিন্তু তুমি যদি আরো ভালো করে তাকে দেখতে চাও, এই নাও দূরবীন। কুমার বিপুল আগ্রহে দূরবীনটা নিয়ে তাড়াতাড়ি চোখে তুলে অবাক হয়ে দেখল বিমলের কথা সত্য। ছোট্ট একটি দ্বীপ, তার পায়ে উছলে পড়ে নমস্কার করে বয়ে যাচ্ছে সমুদ্রের চঞ্চল। তার মাথার ওপর উঠছে আকাশ। পশ্চিম আকাশে রক্ত সূর্য যেন নিজের সমস্ত কিরণমালা জড়িয়ে দিয়েছে সেখানে। ও যে মায়াদ্বীপ, চোখে ফাঁকি দিয়ে ও যেন এখনই ডুব মারতে পারে অতল নীল সাগরে। ততক্ষণে জয়ন্ত ও মানিকের সঙ্গে সুন্দরবাবুও জাহাজের ধারে এসে দাঁড়িয়েছেন এবং রামহরিও সঙ্গে এসেছে বাঘাকে নিয়ে। দ্বীপটিকে খালি চোখেও দেখা যাচ্ছিল, কাজে সকৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে রইল সকলে। কুমার তখন বলল, ওহে বিমল, দ্বীপটি তো দেখছি একরকম পাহাড়ে মোড়া বললেই চলে। ও দ্বীপে ঢোকবার পথ কোন দিকে? বিমল তখন তার পকেট থেকে অমৃত দ্বীপের নকশা বার করে বলল, এই যে, এই দেখো, দ্বীপের উপর পশ্চিম কোণে 5 পাহাড়ের সবচেয়ে উঁচু শিখরওয়ালা পাহাড়টার দিকে তাকিয়ে দেখো ভালো করে। দ্বীপের ভেতর থেকে একটি নদী পাহাড় ভেদ করে সমুদ্রের উপর এসে পড়েছে। আমাদের দ্বীপে ঢুকতে হলে নদীতেই নৌকা বেয়ে ঢুকতে হবে। সবকিছু শুনে নিয়ে সুন্দরবাবু বললেন, এই যে, আমি আগে থাকতেই জানিয়ে রাখছি, আমায় যেন জাহাজ থেকে নামতে কেউ না বলে। কেমন রামহরি, তুমিও তো আমার দলেই নাকি? রামহরি প্রথমটা চুপ করেই রইল, তারপর মাথা নাড়তে নাড়তে বলল, তা হয় না মশাই, খোকা বাবুরা যদি নামেন আমাকেও নামতে হবে। সুন্দরবাবু তখন বিস্মিত স্বরে বললেন, সে কি হে রামহরি, ও দ্বীপ যে পিশাচের দ্বীপ, ওখানে যারা মরে যায় তারাও তো চড়ে বেড়ায়। আগে খোকা বাবুদের জন্য আমি প্রাণ দিতেও রাজি। সূর্য অস্ত গেল। জাহাজ তখন দ্বীপের খুব কাছে।
ঘনিয়ে উঠল সন্ধ্যার অন্ধকার। জাহাজ শৈলদ্বীপের পঞ্চশিখরের তলায় গিয়ে দাঁড়ালো। সমুদ্রের পাখিরা তখন নীরব। দ্বীপের ভেতর থেকেও কোনো রকম কোনো জীবের সাড়া পাওয়া যাচ্ছে না। তবে সমুদ্র কিন্তু সেখানেও বোবা নয়। তার কল্লোলকে শোনাচ্ছে স্তব্ধতার বিনাই অপূর্ব এক গীতধ্বনির মতো। তারপর ধীরে ধীরে উঠল চাঁদ। অন্ধকারে নিকষে রূপলি আলোয় ঢেউ খেলিয়ে বিমল বলল, জয়ন্তবাবু, দ্বীপে ঢোকবার নদীর মুখে আমাদের জাহাজ নোঙর করেছে। এখন যদি বোটে করে আমরা একবার দ্বীপের ভেতরটা ঘুরে আসি। মানিক বলল, কে সর্বনাশ, এই রাত্রিবেলা? হ্যাঁ, চাঁদের আলো তো আছে, আমাদের কোনো অসুবিধা হবে না। আর রাত্রিবেলা তো ভালোই সময়। বিমল বলল, আজ আমরা দ্বীপের খানিকটা দেখেই ফিরে আসব। আমি, কুমার আর জয়ন্তবাবু ছাড়া আজ আর কারুর যাওয়ার দরকার নেই। তবে ফিরে আসবার পর কাল সকালে আমাদের আসল অভিযান শুরু হবে। মানিক নারাজ মুখে বলল, কিন্তু আপনারা যদি কোনো বিপদে পড়েন? বিপদের সম্ভাবনা দেখলে সরে পড়ব, নয়তো একসঙ্গে তিনজনে বন্দুক ছুড়ে সংকেত করব। তার উত্তরে আপনারাও বন্দুক ছুড়বেন এবং সঙ্গে সঙ্গে জাহাজে নাবিকদেরকে নিয়ে সদল বলে দ্বীপের ভেতরে প্রবেশ করবেন। চন্দ্রালোকের স্বপ্ন জাল ভেদ করে তাদের নৌকা ভেসে চলল দ্বীপের নদীতে নাচতে নাচতে। নৌকার দাঁড় টানছে বিমল ও জয়ন্ত, হাল ধরেছে কুমার। চুপি চুপি কাজ সারবে বলে তারা নাবিকদেরও সাহায্য নেয়নি। খানিকক্ষণ পরে নদীর দুই তীরই দেখা গেল। পাহাড়রা দাঁড়িয়ে আছে চিরস্তব্ধ প্রহরীর মতো। ঘণ্টাখানেক পরে তারা পাহাড়ের এলাকা পার হয়ে গেল। দুই তীরে তখন চোখে পড়ল মাঝে মাঝে খোলা জায়গা, মাঝে মাঝে ছোট্ট বড় জঙ্গল ও অরণ্য। চাঁদের আলোর দিকে দিকে নানা রূপের মতো মাধুরী ছবি এঁকে রয়েছে, কিন্তু সেদিকে আকৃষ্ট হলো না তখন তাদের দৃষ্টি। জয়ন্ত তখন বলল, বিমল বাবু, এই যদি আপনার অমৃত দ্বীপ হয় তাহলে বলতে হবে যে এখানকার অমররা হচ্ছে অশরীরী। বিমল তখন হঠাৎ বলল, কুমার, নৌকার মুখ তীরের দিকে ফেরাও। কেন? ডাঙ্গায় নেমে দ্বীপের ভেতরটা ভালো করে দেখতে চাই। কিন্তু নৌকা থেকে বেশি দূরে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? বিমল কি জবাব দিতে গিয়েও চমকে থেমে পড়ল। আচমকা অনেক দূর থেকে জেগে উঠেছে বহু কণ্ঠে এক আশ্চর্য সঙ্গীত। সেখানে পুরুষের গলাও আছে, মেয়ের গলাও আছে। গানের ভাষা বোঝা যাচ্ছে না, কিন্তু বিচিত্রতার সুর, অপূর্ব মিষ্টতাই মধুময়। কুমার চমকে উঠে বলল, ও ও কারা গান গাইছে? ও গান আসছে কোথা থেকে? বিমল নদীর বাম তীরের দিকে চেয়ে দেখল। প্রথমটা খোলা জমি, তারপর অরণ্য। সে বলল, মনে হচ্ছে গান আসছে ওই বনের ভেতর থেকে। নৌকাখানা তীরের দিকে নিয়ে চলো কুমার। কারা ও গান গাইছে সেটা না জেনে ফেরা হবে না। খানিক পরে নৌকা তীরে গিয়ে লাগলো। বিমল, কুমার ও জয়ন্ত নিজের নিজের বন্দুক নিয়ে ডাঙ্গায় নেমে পড়ল। বিমল বলল, খুব সাবধানে, চারিদিকে নজর রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তারা ধীরে ধীরে অগ্রসর হলো নরম ঘাসে ঢাকা এক মাঠের ওপর। সেই অদ্ভুত সম্মিলিত সঙ্গীতের স্বর স্তরে স্তরে ওপরে আরো উপরে উঠেছে। যখন তারা বনের কাছে এসে পড়েছে, কুমার হঠাৎ পেছন ফিরে তাকিয়ে চমকে উঠে বলল, বিমল, বিমল, পেছনে কারা আসছে দেখো। বিমল ও জয়ন্ত একসঙ্গে ফিরে দাঁড়িয়ে স্তম্ভিত নেত্রে দেখল নদীর দিক থেকে সার বেঁধে এগিয়ে আসছে বহু মূর্তি। সংখ্যায় তারা ৫-৬০০ কম হবে না। বিমল তখন বলল, নদীর ধারে তো জনপ্রাণী ছিল না, কোত্থেকে ওরা আবির্ভূত হলো?
যেন আকাশ থেকে সদ্য পতিত এই জনতার দিকে তারা তাকিয়ে রইল আড়ষ্ট নেত্রে। চাঁদের আলোয় দূর থেকে মূর্তিগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু তাদের মনে হলো মূর্তিগুলো মানুষের মূর্তি হলেও প্রত্যেকেরই ভাবভঙ্গি হচ্ছে অত্যন্ত অমানসিক।